গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ঘুম থেকে উঠে সোজা আজকে এসেছি তিনতলায়, দাঁত ব্রাশ করব, একটু মুখ টুকগুলো ধোবো, তারপরে কাজ শুরু করব। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আজকে একটু কাজটা একটু সকাল থেকে অন্যরকমভাবে হলো। কেন বলো তো, প্রতিদিন কি হয়, আগে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর দাঁত ব্রাশ করি, আর আজকে কিন্তু বাসি জামাটা এখনও ছাড়িনি। কেন বলো তো, দাঁত মাজবো, দাঁত মেজে তারপরে আমি যাব নিচে। সিঁড়িতে অনেক এঁটো বাসন আছে, সেগুলো সব নিচে নামাবো, মানে রান্নাঘরে। আর অনেক বাসনগুলো রয়েছে যেহেতু, সেগুলো এখন মাজবো। তো প্রতিদিন কি হয়, ধোয়া জামা কাপড় পরে আবার বাসন টাসন মাজি বলে আবার সেই নাইটিটা আমি চেঞ্জ করি। এঁটো কাটা মাজি, জলের ছিটা যায়, নাইটি ভিজে যায় মাজতে গিয়ে, জলে ধুতে গিয়ে। তো সেই জন্য নাইটি ভিজে যায়, আবার চেঞ্জ করতে হয়। তো আজকে চিন্তা করলাম যে না, বাসি নাইটি ছাড়ার আগে বরঞ্চ বাসি বাসনগুলো আগে মেজে ফেলি। তো সেই কারণের জন্যেই কিন্তু আজকে বাসি নাইটিটা চেঞ্জ করিনি। তো ভাবলাম আগে দাঁতটা মেজে চোখে মুখে একটু জল দিই, তাহলে শরীরটা একটু ফ্রেশ লাগবে, আর কাজেও এনার্জি পাবো। আর তিনতলার বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না, দেখতেই তো পাচ্ছ অ্যাডভেস্টার আমাদের তিনতলার বারান্দাটা। ভীষণ গরম, ভীষণ গরম, এত গরম কি বলবো। তোমরা কিন্তু এই গরমে খুব বেশি করে জল খেও, আর রোদে কিন্তু একদম বেরিও না, যতটা পারবে ঘরে বাড়িতে থাকার চেষ্টা করো। তবে হ্যাঁ, যারা বাইরে কাজ করো তাদের তো বেরোতেই হবে, অবশ্যই ছাতা ইউজ করো কিন্তু, আর সাথে জল রেখো। রাস্তায় বেরোলে তো জল পিপাসা পেতেই পারে না। তো সেই জন্যই কথাগুলো বললাম, এই গরমে জল খেলেও কিন্তু জল মানে শরীরে টেনে নিচ্ছে, একদম শরীরে জল থাকছে না। নুন চিনির জল, ডাবের জল, গ্লুকন-ডি, তারপরে তোমার আখের রস, এগুলো খাওয়া একান্ত জরুরি। তোমরা কিন্তু অবশ্যই এগুলো করে খেও। আমি এগুলো তোমাদের আপন ভাবি বলেই বললাম কিন্তু। তো একদম দাঁত ঠাত মেজে দেখো রান্নাঘরে এলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু গেছে বাজারে। তো আমি চিন্তা করলাম বাজারে যখন গেছে, তাহলে আমি এই ফাঁকে বাসনগুলো মেজে ফেলি ঝপাঝপ। অনেক বাসন জমেছে, যেহেতু আজকে নিরামিষ আমাদের, আর আজকে শনিবার, আজকে নিরামিষ। তো সেই জন্যে টেবিলে সমস্ত চুবড়ি টুবড়িগুলো মাজার ব্যাপার আছে। টেবিলটা আগেই মোছা হয়ে গেছে, মুছেছি, সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম না, মানে সাবান দিয়ে মোছা হয়ে গেছে সকালবেলাতেই। আর যা এঁঠোকাটা বাসন রয়েছে সমস্ত এখন বাসনগুলো আগে ঝপাঝপ মেজে ফেলি। ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ছেলেকে বললাম পাম্পটা ছেড়ে এসেছি, তুই একটু দাঁড়িয়ে জলটা ভর, কারণ জল যদি এবার পড়ে যায় আমার নিচ থেকে ওপরে গিয়ে পাম্প বন্ধ করতে দেরি হয়ে যাবে। সেই জন্য সেটাও আমি ছেলেকে একটু বলে এসেছি। আর এদিকে দেখো অনেক বাসন, মানে এক ঝুড়ি বাসন মাজছি আর কি, আর কি বলবো। আর সিঙ্কে দাঁড়িয়ে অন্য সময় বাসন মাজি, তবে অল্প বাসন থাকলে সিঙ্কে মেজে ফেলতে অনেক সুবিধা হয়, কিন্তু অনেক বাসন থাকলে তখন কিন্তু সিঙ্কে মাজা খুব অসুবিধা হয়। আর তাছাড়া কী বলতো, রাত্রিবেলায় বাসনগুলো একদম শুকিয়ে মানে কাঠ হয়ে যায়, একটু জলে ভিজিয়ে না হলে বাসনগুলো কিন্তু একদম মাজা যায় না, এঁঠো লেগে থাকবে। তো কিছু কিছু বাসন জল দিয়ে ভেজালাম, আবার মাজছি, মানে এইভাবে বাসনগুলোকে মাজছি, নয়তো না এঁঠো কাটা লেগে থাকবে বাসনের মধ্যে। আর অনেক বাসন হলে নিচে বসে মাজাটাই কিন্তু আমার পক্ষে সুবিধা, ওপরে একদমই মানে দাঁড়িয়ে মাজা যায় না বেশি বাসন হলে। আর আমার সিঙ্কটা তো খুব ছোট, তো সেই জন্যে না ছোটোখাটো বাসন অবশ্যই মাজা যায়, কিন্তু বড় বড় গামলা থালা এগুলো মাজাটা খুব অসুবিধা। কিন্তু তবুও আমি অনেক সময় মাজি, কিন্তু আজকে আর মাজলাম না, একদম নিচে বসেই মাজলাম। আর ডাস্টবিন বালতিটাও কিন্তু আজকে সকাল সকাল ফেলে দেবো, পুরো ভর্তি হওয়ার আগেই ফেলে দেবো বাসনের, এঁঠো বাসনের, মানে এঁঠো ডাস্টবিনটা, কারণ যেহেতু আজকে শনিবার, মাছ কচে ছোঁয়াছানি সব রয়েছে। তো এগুলো মেজে ঘষে একদম এই জায়গাটা ভালো করে ধুয়ে টায়ে নিয়ে তারপর কিন্তু আর কি যাব। তো তারপর বাজার হাট তোমাদের দাদাভাই কী আনে না আনে কিছুই জানি না। আর সত্যি কথা বলতে কি, এত গরম পড়েছে, মানে সকালবেলা উঠে কোনো কাজ কম্ব না কিছু করতে আমার একদম ইচ্ছে করছে না। তো এদিকে দেখো একদম মানে বাসি নাইটি ছেড়ে গা হাত পা ধুয়ে, মানে গায়ে তো রোজ সকালবেলা উঠেই এখন গায়ে জল ঢালি, মানে 3বার করে এখন আমার গায়ে জল ঢালা পড়ে। একবার সকালে গায়ে জল ঢালি, বেলার দিকে স্নান করি, আবার রাতে শোয়ার আগে কিন্তু গায়ে জল ঢেলে শুই, নয়তো একদমই ঘুমোনো যাচ্ছে না। আর আমাদের পাম্পের জল তোলা হয়, ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায় না, মানে গা ধোয়া না ধোয়া সমান হয়ে যায়, কি বলবো আর তোমাদের। তো ওদিকে দেখো এসে এখন নাইটিটা পরলাম, আর এখন সত্যি এত গরম পড়েছে যে আমি হাত কাটা নাইটি বা ধরো লেগিংস কুর্তি শাড়ি কিছুই পরতে পারছি না। কদিন ধরে দেখো পরেছি, পরে ব্লগ করেছি, কিন্তু এত গরম পড়েছে যে আমি এখন এইগুলো কিছুই পরতে পারছি না। মানে এরকম পাতলা পাতলা ফিতে দেওয়া নাইটি পরেই না আমার কাজ করতে বেশি সুবিধা হচ্ছে, আর তার জন্যই কিন্তু আমি এই ফিতে দেওয়া নাইটিটা পরেই কাজ করছি। আর কি হচ্ছে বলতে, এই কাজটা এই নাইটিটা পরে সারাদিন কাজ করছি, করে নিয়ে তারপরে এটা চানের সময় ধুয়ে দিই, পরের দিন সকালবেলা আবার আর কি পরতে পারি, অসুবিধা হয় না। তবে তোমরা
তোমরা কিন্তু ভেবো না যে আমি বাসি বা আধোয়া নাইটিটাই ডেলি ডেলি করে ব্লগ করছি, এটা কিন্তু তোমরা ভেবো না। আগেই কমেন্ট যাতে না করো তার জন্য কিন্তু এই কথাটা তোমাদের বলে ক্লিয়ার করে দিলাম। না তো তোমরা ভাবতেই পারো যে রোজ এক নাইটি পরে করছে, হয়তো বাসি নাইটি বা নোংরা নাইটি পরেই করছে। অ্যাকচুয়ালি তা নয়। আমাদের বাড়িতে ঠাকুর যেহেতু আছে, আচার বিচার প্রচুর, এবং আমি রোজকার বাসি নাইটি কিন্তু চেঞ্জ করি। আর এদিকে দেখো বাসনগুলো মাজার পর বাসনগুলো গুছিয়েও নিলাম। তো এখানে সবজি বাজার বলতে আজকে নিয়ে এসেছে শুধু এ দেখো পটল, 1 কিলো পটল এনেছে, আর বেগুন, বিম আর গাজর এই নিয়ে এসছে। আর এগুলো কালকেরই ছিল, এই যে আম, বেগুন, কুমড়ো, আলু এগুলো সব ছিল, আজকে শুধু এটাই নিয়ে এসছে। তো দেখি কী এনেছে। আর এখানে নিয়ে এসে দেখো সোয়াবিন এনেছে, 4 প্যাকেট সোয়াবিন, এটার মধ্যে বোধহয় মুগের ডাল আর চিনিটা ঢেলে রেখেছি। আর ভাত এখানে বসিয়েছি, বলতে কি গরম জল বসিয়েছি ভাতে, কোনো চাল ধুইনি। চাল দাও তখন তরকারিটা কাটি। তো একদম সবজি টবজি বাজার হয়ে গেছে। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি এখন বসলাম সবজি কাটতে। তো ছেলেকে বললাম, বাবু তুই একটু আমার সাথে পটলের খোসাটা ছাড়িয়ে দে। তো সেটাই ও ছাড়িয়ে দিচ্ছে, ওইটুকুনি করে দিল, অনেক মানে সুবিধা। আর কি হয়েছে কি বলবো, কদিন ধরে পটলগুলো তোমাদের দাদা আনে ঠিক কথা, গরম পড়ার পর থেকে কিন্তু পটলগুলো না একটাও না মন মতো না, কীরম যেন ছোটো ছোটো, আর খোসা ছাড়াতে গেলেই না কীরম ভেঙে ভেঙে যায়। আর একদম পটলগুলোর মধ্যে না মানে মাংস নেই যাকে বলে, মানে কীরমই বলবো তোমাদের, মানে তোমাদের হয়তো শুনে আমার কথাটা অদ্ভুত মনে হবে, কিন্তু এটাই সত্যি। মানে আগের বছরও না পটলগুলো বেশ বড় বড় মোটা মোটা ছিল, ওই পটলগুলো থেকে না মানে অনেকটা মানে জিনিসও বেরোতো আর কি। কিন্তু এইবার এই বছরের পটলগুলো 1 পয়সা দিয়ে আনে, 60 টাকা কিলো, 80 টাকা কিলো, 70 টাকা কিলো। কিন্তু কী জানি কেন পটলগুলো একদম যা দাম। মানে 1 কিলো পটল তো তরকারি করলে মনে হয় ছোটো বাটির বোধহয় 1.5 বাটি মতো হবে, এইরকম হয়ে যায় মজিয়ে কষিয়ে রান্না করলে। তো তোমাদের দাদাভাইকে ওই জন্য বলেছি 1.5 কিলো পটল আনবে, নয়তো আমাদের হবে না। তো 1 কিলো পটল নিয়ে এসছে। তো বাবুকে বললাম, বাবু তুই একটা কাজ কর, যে পটলের খোসাগুলো ছাড়িয়ে দেয়, বাকি আমি তরকারিটা সাইজ মতন আর কি কেটে নিচ্ছি। তো একবারে কেটে কুটে নিই, তারপর তোমাদের কিন্তু দেখিয়ে দেবো কী কী কেটেছি। এবার তরকারি কাটতে কাটতে ইন্ডাকশন ওভেনে ভাত বসিয়েছি, ভাতের উতাল এসে গেছে। তো উঠলাম না আমি, ছেলেকে বললাম, বাবু তুই একটা কাজ কর, ভাতের হাঁড়ির মানে গামলার সরাটা খুলে দে। ও সরা খুলে দিল। আর ও কিন্তু ইন্ডাকশন ওভেনের সরা, ইন্ডাকশনের সুইচ সব কিন্তু করতে পারে, গ্যাস জ্বালানো, গ্যাস অফ করা, আমার সব পারে করতে। মানে সবটাই আমি যতটা পারি ছেলেকে সব কিছু শেখানোর চেষ্টা করি, বা শিখে গেছে, বা ও নিজের মতো নিজে অনেক কিছু কিন্তু কাজকর্ম একা একা করতে পারে। তো ওই আর কি, ছেলেকে নিয়ে একটু বসলাম তরকারিটা কেটে নেওয়ার সুবিধার জন্যে। তো এখানে দেখো তরকারি কেটেছি, এটা 5 তরকারি কেটেছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সোয়াবিন করবো তার আলু কেটেছি, আর এটা আমের চাটনি হবে, আম কেটে নিয়েছি। ঠিক আছে, একদম কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত হয়ে গেছে, এখানে আছে ভাগ্নির ডাল সিদ্ধ, এখানে আছে তরকারি। তো তোমাদের দাদাভাই কিন্তু তরকারি রুটি নিয়ে গেছে, ঠিক আছে। আর এখানে চাটনি, এখানে মুগের ডাল ফোড়ন দিলাম, আর এটা হলো সোয়াবিন আলুর তরকারি। এই হলো আমার আজকের রান্না, টোটাল কমপ্লিট। বাসন টাসন গোছানো সবই কমপ্লিট। চলো এবার আমি ওপরে যাই। তো ওপরে এলাম, আর এসে এখন একটু জল বিস্কুট খাচ্ছি। তার একটাই কারণ, সকাল থেকে আজকে মাথার যন্ত্রণা উঠেছে, কিন্তু কষ্ট করে সহ্য করে কিন্তু কাজকর্মগুলো করলাম, কিন্তু এখন বাধ্য হচ্ছি মাথার যন্ত্রণার ওষুধ খেতে, আর পাচ্ছি না। এবার যদি আমি না খাই তাহলে আমি বাকি কোনো কাজকর্ম কিছুই করতে পারবো না, মানে অসহ্য যন্ত্রণা উঠেছে। তো এখন ওই জল বিস্কুট খেয়ে মাথার যন্ত্রণার ওষুধটা খাবো, তারপর অমৃতাঞ্জন লাগিয়ে ঘর অন্ধকার করে শুয়ে পড়বো। মানে শরীরটা এতটাই খারাপ লাগছে, পরে আমি বাকি কাজকর্ম বাকি সমস্ত কিছু করব। তো মাথার যন্ত্রণা ওষুধ খেয়ে প্রায় ঘন্টা দেড়েকের মতন শুয়েছিলাম, তারপর একটু ব্যথাটা কমাতে আবার উঠলাম। তো দেখো এখন এলাম এই বসার ঘরে, আর এসে এখন বিছনার চাদর তুলছি। শুধু আজকে এই বিছনার চাদর তুলবো না, টোটাল এখানে যে গদি, বালাপোষ, শতরঞ্চি, লেপ,
রয়েছে এগুলোর সমস্ত তুলবো। কারণ হলো কালকে আমাদের সমস্ত ঠাকুরের ঘট, সিংহাসনের যত ঠাকুর আছে নারায়ণ থেকে শুরু করে ঠাকুর ঘরে বাসন জামা কাপড় টোটাল এই ঘরেতে উঠবে। কারণ আমাদের ঠাকুর ঘরটা রং হবে সামনে আমাদের মানে 23শে মে, তারিখটা আজকেই তোমাদের বলে দিচ্ছি। 23শে মে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের বাড়িতে গন্ধেশ্বরী পুজো হয়। প্রতি বছর এটা বাৎসরিক পুজো হয়, তবে আগের বছর হয়নি একটু অনেক সমস্যার জন্যে, তবে এবছর হবে। মানে ভগবানের কৃপায় এবার মানে ভগবান মানে পুজোটা নেবে আর কি। তো সেই জন্যেই আর কি এই পুজোর আয়োজন করা। তো সেই কারণের জন্যে সমস্ত বিছনা টিছনা তুলে দেওয়া হচ্ছে, কারণ এই খাটের এই গদিটা পুরো পরিষ্কার করতে হবে। এর ওপরে সমস্ত ঠাকুরের মানে বাসন কোসন যা আছে সমস্ত তোলা হবে। তো আজকে আমি এগুলো সব তুলে ফাঁকা করে দিচ্ছি, কালকে এই ঘরটার মুছে একদম পরিষ্কার করে দেবো, কারণ এই ঘরে ঠাকুরের সব জিনিস উঠবে। তো এবার থেকে আর এই ঘরে আমরা কেউ ঢুকবো না, একমাত্র স্নান করার পরেই আমরা ঢুকতে পারবো, আর পুজো করার জন্য তো ঢুকতেই হবে। আর যে মা রয়েছে ঠাকুর ঘরে সেই মাকে তো জলে বিসর্জন দিয়ে দেওয়া হবে গঙ্গায়। তো কবে কি দেওয়া হবে না দেওয়া হবে সবটাই তোমাদের কাছে শেয়ার করব, পুরো পুজোর ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করব যতটা পারবো আমি। কারণ তোমাদের এই পুজোর ব্লগটা আমার কিন্তু তোমাদের একান্তভাবে আমি দেখাবো, কেন এটা আমার বাড়ির একটা অনেক বড় পুজো। আর গন্ধেশ্বরী মাটা শুনে হয়তো তোমরা ভাবতেই পারো যেটা কোন ঠাকুর। অ্যাকচুয়ালি আমরা গন্ধ বণিক বলে আমাদের এটা গন্ধেশ্বরী পুজোটা হয়। আর এই গন্ধেশ্বরী ঠাকুরটা হলো দুর্গা ঠাকুরেরই এক রূপ, মানে দুর্গা ঠাকুরের যে 51টা রূপ আছে তার মধ্যে গন্ধেশ্বরী মায়ের আরেকটা রূপ, ঠিক আছে। তো সেই পুজোটাই বুদ্ধ পূর্ণিমার দিন হয়, প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতেই গন্ধেশ্বরী পুজোটা হয়। তো এইবারও সেটাই হবে। তো আমাদের প্রতি বছরে কী বলো তো, নতুন ঠাকুর এনে পুজো করার নিয়ম, মানে প্রতি বছর নতুন ঠাকুর বাড়িতে আসে এবং পুরনো ঠাকুর যে সে বিসর্জন যায়। তো এটাই আমাদের বাড়ির নিয়ম। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরটা খুবই ছোট, তো ঠাকুর ঘরের সমস্ত জিনিস আমাদের ওপরের ঘরে তুলতে হয়। তো ওই ঘরটাই যেহেতু ফাঁকা থাকে, তো ওই ঘরেই সমস্ত ঠাকুর ঘরে তোলা হয়। কারণ এইদিকের ঘরে আমার শাশুড়ি থাকে, আরেকটা ঘরে মানে জামা কাপড় থাকে, আরেক ঘরে আমি শুই। তো কোথায় মানে থাকবে আর কি ঠাকুর। কারণ আমাদের দোতলায় 4টে ঘর, তার মধ্যে 3টে ঘর ইউজ হয়, একটা ঘর ইউজ হয় না বসার ঘর। তো সেই ঘরেই সেই জন্য প্রতি বছর মানে আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখি ওই ঘরেতেই সমস্ত ঠাকুরের ঘট ঠট ওঠে। তবে যখন ঠাকুর ঘরের সমস্ত ঘট উঠবে তখন কিন্তু সবটাই তোমাদের কিন্তু দেখিয়ে দেবো যে এরমভাবে আর কি সমস্ত কিছু তোলা হয়েছে। তারপর তো এই পুজোতে প্রচণ্ডই আমাদের খাটুনি কাজকর্ম সবই হয়। তবে ঘরটা পুরো ফাঁকা করে দেওয়ার একটাই কারণ যে ঠাকুর ঘর রং হবে। তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আপাতত তোমাদের যতটা পারছি বলছি, এবং দেখানোর তো অবশ্যই চেষ্টা করব ব্লগের মাধ্যমে। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আমাদের পুজোর জোগাড় আয়োজন সব এখন থেকে মানে 1 মাস আগে থেকেই সব কিছু শুরু হয়ে যায় মানে প্রতি বছর। আর আমার ওপর আর তোমাদের দাদা ভাইয়ের ওপর প্রচণ্ড কাজের চাপ পড়ে। আগে যখন শ্বশুরমশাই ছিল তখন ওনার ওপরও চাপ পড়তো, আর এখন যেহেতু শ্বশুরমশাই নেই সেই জন্য সম্পূর্ণটা তোমার দাদা আর আমার ওপরেই চাপ পড়ে, মানে পুজোর যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু। আর তার মধ্যে এইরকম গরম পড়েছে, সের মধ্যে তো মানে বুঝতেই পারছো। আর কি বলবো তোমাদের, কিছু আর মানে বলে আমি বোঝাতে পারবো না। তো মনের মধ্যে খুবই একটা আনন্দ যে আগের বছর পুজোটা হয়নি, এবছর আবার পুজো হবে, নতুন মা আসবে, বিসর্জন হবে, খুব সুন্দরভাবে পুজো হবে সমস্ত কিছু। এটা বিশাল একটা আমাদের আনন্দ। আত্মীয় স্বজন সবাই আসে এই পুজোতে, সবটাই হয়। তো আগে আরও বেশি আয়োজন করা হতো, তখন তো ব্লগ করতাম না, নাহলে তখনই দেখাতে পারতাম। তো এবারও হবে। তো সেই জন্য মনের মধ্যে আমাদের সবার বাড়ির সবার প্রচণ্ড একটা আনন্দ। আর সত্যি কথা বলছি এই পুজোটা আরও মানে শ্বশুর মারা যাবার আগে আরও অনেক বড় করে হতো, বিশাল লোকজন খেত, মানে বিশাল আয়োজন হতো, মানে একটা বিয়েবাড়ির মতন মানে আয়োজন করা হতো। কিন্তু শ্বশুর মারা যাবার পরে অনেক রকম সমস্যা হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের ওপর সম্পূর্ণ চাপ পড়ে গেছে। তো সেই সব কারণের জন্য এতটা বড় করে হয় না। তবে পুজোর যে নিয়ম কানুন সম্পূর্ণভাবে হয়, যেটা করার আর কি পুরো দুর্গা পুজোর মতনই হয় আর কি সবটাই। আর সেটা তো নিয়ম করতেই হবে। তারপর আমাদের বাড়িতে নিয়ম আছে 5 বাজনা দিতে হয়। তো সেটা জানি না এবছর দেবে কি না, তো আগে তো দিয়েছিল, এবছর বলতে পারছি না, সেটা ভগবান জানে কি হবে না হবে। তো সবটাই তোমাদের কাছে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। আর এদিকে সবটা গল্প তোমাদের আগে থেকেই একটু জানিয়ে রাখলাম, কারণ তোমাদের জানানোটা আমার কর্তব্য, যেহেতু তোমরা আমার একটা পরিবারের অংশ, পরিবারের মানুষ, এই কারণের জন্যে। আর যতটা পারলাম সবটাই বলে রাখলাম। আর এইদিকে দেখো বিছনা টিছনা তুললাম, দিয়ে এখন আমি জামা কাপড় ছিল প্রচুর, সেগুলোকেই ভাঁজ করছি। আর জানো এখন ঘড়িতে কটা বাজে?
ঘড়িতে বাজে এখন 4:30, মানে ভাবো 1:30-2টোর সময় আমি রান্না করে এসেছি, ওই ওষুধকেই শুয়েছি আর উঠলাম 4টে। আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আজকে কিন্তু চান এখনও করিনি। দুপুরবেলায় কোনো রকমের 2টো ডাল ভাত খেয়ে কাজে হাত দিয়েছি আজকে, মানে এই বিছনা তোলা, তারপর তোমার এই ঘর ঠর মোছা, এগুলো সমস্ত কিন্তু এখন করব। মানে এতক্ষণ কিছুই করতে পারিনি, একটু টানা শুয়েছি। তো যে ঘরে ঠাকুর রাখা হবে সেই ঘরটা কিন্তু পুরো আমার ঝাড় দেওয়া কিন্তু একদম কমপ্লিট। এদিকে দেখো সন্ধে এখনও হয়নি, মোটামুটি 5টা 5:30টার মতন বাজে, আর সব সিঁড়ি লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছি। তো ওদিকের ঘর ঠর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে এসেছি, আর মোছামুছি কাজ সমস্ত কিছু কালকে করব। তো এদিকে সিঁড়িগুলো একটু ভালো করে ঝাড় দিচ্ছি, কারণ ঝাড় ভালো না হলে মোছাটা ভালো হবে না। সবই কাল করবো, আজকে শুধু ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। তো এখন এই ঝাড় দেবো, দিয়ে তারপরে নিচে সিঁড়িতলা ঝাড় দেবো, চৌকাঠে একটু জল দেবো, তারপরে টুকটাক কিছু জামা কাপড় আছে তোমাদের দাদা ভাইয়ের, সেগুলোকে সব ভেজাবো। তারপর বড় ঘরে যে চাদর তুলেছিলাম সেই চাদরটাও ভেজাবো, কারণ এখন তো আর ওই ঘরে চাদর পাতার ব্যাপার নেই। তো সেই জন্যে চাদর কিন্তু আর মানে ভাঁজ করবো না আর কি, মানে লাগবে না, কেচে ধুয়ে আবার তুলে রাখবো। তো এদিকে দেখো একটু ঝুলঝুল ধুলো হয়েছিল, তো হাতে দেখো সেইগুলো একটুখানি ঝেড়ে দিচ্ছি। ঝেড়ে দিয়ে একবারে ভালো করে ঝাড় দিয়ে রেডি করে রাখছি, যাতে কালকে সমস্ত কিন্তু যাতে মানে পরিষ্কার করতে পারি। আর এদিকে দেখো বাইরে কিন্তু প্রায় অন্ধকার হয়নি, অন্ধকার হওয়ার ভাব, বিকেল চলছে। আর এদিকে সিঁড়িগুলো সমস্ত ঝাড় দিয়ে একদম টোটাল কমপ্লিট করলে তারপর যাব স্নানে। ননদকে বললাম পাম্পের জল ভরো, ঠান্ডা জলে স্নান করব, কারণ সারাদিন আর স্নান করিনি, সেই সকালে গা ধুয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।